আম্মু, ওই লোকটা আংটি পরালো কেন তোমাকে? আজকে নিজের গার্লফ্রেন্ডকে আংটি পরাতে এসছি। কিছুদিনের মাঝেই আমরা বিয়ে করতে যাচ্ছি। আংটি পরানো শেষ। আমার হবু বউয়ের পাশে একটা মেয়ে বসেছিল। ভেবেছিলাম কোনো আত্মীয় হয়তো, কিন্তু এইমাত্র যে কথা বলল তা একটু ভাবিয়ে তুলল। তবুও আমি কিছু না বলে মেয়েটাকে ইশারায় ডাকলাম। সে পাশে এসে বসলো। আমি তাকে সুন্দর করে বললাম, তোমার নাম কি মামনি? তাসফিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। তা তোমার আম্মু কোথায়? ওই যে তুমি যাকে আংটি পরালে, সেই তো আমার আম্মু। এটা কি বললো? রীতিমতো আমার মাথায় বাজ পড়ল। এটা কি বলে? তবুও কান দিলাম না। ভাবলাম আমার হবু বউয়ের সাথে কথা বললেই তো জানা যাবে। আর হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে, তাই হয়তো ওকেই আম্মু ডাকছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তাই বললাম, আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। দুজন এক ঘরে বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে বলে ফেললাম, এই মেয়ে কে? তোমাকে কেন আম্মু ডাকছে? আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি। এই সময় মজা টজা না করলে হয় না। সত্যি বলছি, ওকে আমি পার্কে পেয়েছি, কিন্তু সে আমাকে আম্মু বলেই ডাকে। এটা কেমন কথা বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি, বিশ্বাস করো একবার। তা না হয় আমি কেন মিথ্যে কথা বলবো? আমার পরিবার তো বিশ্বাস করবে না, আর আত্মীয় স্বজনরাই বা কি বলবে বলো? তুমি একটু ম্যানেজ করো প্লিজ, দেখি কি করা যায়। এই বলে চলে আসলাম। বের হয়ে বাসায় আসলাম। সবাইকে কোনো রকম ম্যানেজ করছি। সামনের মাসের শুরুতে বিয়ে আমাদের, কিন্তু আমার মনে সন্দেহ কেন যেন পিছুই ছাড়ছে না। কিন্তু ঘটনা ঘটলো এর পরদিন রাতে। আমি ঘুমাচ্ছিলাম, তখনই এক বন্ধু ফোন করে বলল, দোস্ত, তোর বউ দেখি বিয়ের আগেই বাচ্চা নিয়েছে। তুই এসব কাম করছস আগেই? কিছুই বলিনি, শুধুই চুপ করেছিলাম। ভোর সকালে উঠে ফোন হাতে নিতেই দেখি একটা মেসেজে লেখা, কি অবস্থা? মেয়েটা তোমার বউয়েরই। আমি এই মেসেজ পড়ে 2-3 মিনিট একদম চুপ ছিলাম। ভাবলাম, না, এই সন্দেহের একটা সমাধান আমাকে করতেই হবে। তাই সকালে উঠে প্রীতিদের বাসায় গেলাম। তাকে কোনো কিছু না বলে সেই মেয়েকে নিয়ে হাসপাতালেও আসলাম। এসে তাদের দুজনকে সারা শরীর পরীক্ষা নিরীক্ষা করালাম। এটা আসলে কার মেয়ে, আসলে আমাকে জানতেই হবে। প্রীতি বারবার বলছিল কি জন্য নিয়ে এসছি তাদের। আমি শুধু একটা কথাই বললাম, শরীর চেক আপ করা ভালো। ভাবলাম তুমি, আমি আর তাসফিয়া চেক আপ করি। রিপোর্ট এখনো দেয়নি, আজ সন্ধ্যায় রিপোর্ট দেবে। যত রকমের পরীক্ষা সব কিছুই করিয়েছি তাদের। রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে। হঠাৎ একটা কল আসলো। ফোন রিসিভ করতেই, ভাই, রিপোর্ট নিয়ে আসুন যান। এত চিন্তা করলে হবে নাকি? এরপর কথার আর উত্তর দিতে পারিনি। শহরে জ্যাম, এর মাঝে 2 ঘন্টা লেট করে যখন হাসপাতালে ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম, আর মনে মনে ভাবছি যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটি না হয়। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, তা রিপোর্ট তো ভালোই এসেছে, তা আপনি পরীক্ষা করলেন না কেন নিজের? এমনিতেই করিনি, রিপোর্ট নিয়ে বাসায় আসছি। আর ভাবছি, যাই হোক, এটা তো আর আমার হবুর বউয়ের বাচ্চা না। হঠাৎ দেখি সামনে বন্ধু সাজিদ, পুরনো বন্ধু আমার, তাই জোর করেই নিয়ে গেল তার চেম্বারে। এমবিবিএস ডাক্তার সে, হাসাহাসি করছে। এমন সময় সাজিদ বলে উঠল, কি রে, কিসের ফাইল এটা? আন্টির কি শরীর খারাপ? আরে না না, তোর ভাবির চেক আপে গিয়েছিলাম একটু। দে তো দেখি। আমি কাগজগুলো দিলাম। সে মনোযোগ দিয়ে পড়লো। কিছুক্ষণ পর বলল, আরে, তোর মেয়ে এটা পরীক্ষা করতে হয় নাকি? এসব পরীক্ষার মানেই বা কি? তোর বউয়েরই বাচ্চা কি? হ্যাঁ, বিয়ে করলি না আর তার আগেই বাচ্চার বাপ হয়ে গেলি বন্ধু। রাগে সেখান থেকে বেরিয়ে গেলাম। সাজিদ পিছু ডাকছিল, আসিনি। তাহলে প্রীতির আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, তাই ঠিক। হয়তো বাচ্চাটা তার ওই স্বামীর কাছেই ছিল, এখন এসে পড়েছে, এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না। এসব তাহলে সব সত্যি? এই রাতে ব্রিজের ওপর দাঁড়িয়ে ফোন করলাম প্রীতিকে, বললাম, আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এই কথা বলে ফোন কেটে দিই। কোনো কিছু জানার আগ্রহ নেই আমার। আমি তো সকল সত্যিই জেনে গেছি। এর থেকে সত্য হয়তো আরও খারাপ হবে। আমার সাথে আমার প্রিয় মানুষ ওভাবে বেইমানি করবে তা কখনোই ভাবতে পারিনি। ফোনের সুইচ অফ করে রেখেছি, দরকার নেই এসবের। আমি তো কোনো অপরাধ করিনি,
যার কারণে এত শাস্তি পেতে হবে? দীর্ঘক্ষণ ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, শুধু চিন্তায় কোনো কিছু করতেই মন চাইছিল না। শুধু ভাবছিলাম, এত বড় প্রতারণা কেন করলে? রাত 1:30টায় সবেমাত্র ফোন অন করে দেখলাম সেই বেইমানটার মেসেজ। এখন নিশ্চয়ই হয়তো ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ। এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আরে, কি অবস্থা ভাই? রিপোর্টে কি বললো? আপনি কে বলছে জানলে খুশি হতাম। প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম। ধৈর্য ধরুন ভাই, এত উত্তেজিত হলে কি চলে বলুন? শুনুন, আমি তাসফিয়ার বাবা। কি? এটা কি সত্যি? হ্যাঁ, আর ওই মেয়েটা আমারই। আর আপনি যাকে বিয়ে করতে যাচ্ছিলেন সে আমার স্ত্রী। বিশ্বাস করি না আমি। রিপোর্টে তো মনে হয় স্পষ্ট লেখা যে আপনার প্রিয় মানুষ মানে আমার বউয়েরই বাচ্চা। আমি আপনার সাথে দেখা করব। হবে না ভাই। কেন? এমনি। এরপর আর কোনো কথা শুনিনি। আমি অনেক চিন্তিত হয়ে বাসায় ফিরি। বাসার সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলার মন মানসিকতা নেই। সকালে উঠে ফোন অন করতেই দেখি মেসেজ, এখনই পার্কে এসো, কথা আছে। বুঝলাম সেই বেইমানটাই। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলাম, দেখলাম সবাই বসে আছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমিও কথা বলিনি, চুপ করে খাওয়া শেষ করে পার্কে গেলাম। দুজনেই চুপচাপ বসে আছি, কোনো কথা নেই আমাদের মাঝে। হঠাৎ সে বলে উঠল, আমাকে বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কি করেছি আমি বলবে? এত বছর প্রেম করে বিয়ে করতে যাচ্ছি, আর কেন এমন করছো শুনি? ওই মেয়েটা, তাই না? ওকে বাসা থেকে বের করে দেব? খুশি হবে তো তুমি? এই নাও কালকের আগের দিনের চেকআপের রিপোর্ট। রিপোর্টের জন্য আসিনি আমি। আমি এসেছি কেন বিয়ে করবে না আমাকে সেটা জানতে। ভালো লাগে না, তাই না? না লাগলে বলে দাও, আমি একাই থাকতে পারবো। আর ওই মেয়েটা অনাথ, তাই ওকে নিয়েই থাকতে পারবো। স্পষ্ট দেখলাম সে কান্না করতে করতে রিপোর্ট খুলছে। আমার এতে কোনো আগ্রহ নেই। তোমার রিপোর্টে লেখা তুমিই তাসফিয়ার আসল মা। এমন আজে বাজে কথা বলতে মুখে আটকায় না তোমার? তোমাকে চেক আপ করিয়েছি তাই মনে সন্দেহ হচ্ছিল, তবুও বিশ্বাস করিনি। কিন্তু এখন রিপোর্টে তো স্পষ্টই লেখা তোমার আগেই বিয়ে হয়েছিল। আমাকে আগে বললে এমন ভুল আমি কখনোই করতাম না। তখনই ওই অপরিচিত নাম্বার থেকে ফোন। আমি একটু সাইডে গিয়ে কল রিসিভ করলাম। আরে ভাই, আপনি পার্কে কেন? তাও আবার আমার বইয়ের পাশে। একটা কথা কালকে বলা হয়নি। আচ্ছা, আপনার কি ওর সাথে সম্পর্ক শেষ হয়েছিল? ভাই, মেয়েদের মন তো বোঝেন না কেন? আমি তো ওর একটা ছোট চাকরি করি, তাই সে থাকতে চাইতো না। এমনকি তার পরিবারও না। একসময় মেয়ে রেখেই চলে যায়। তাসফিয়াও পাগলামি শুরু করে, তাই তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন কি তার বাবার অধিকার আপনি কেড়ে নেবেন? ওর সৎ বাবা হয়ে থাকবেন? মিথ্যে কেন বলেন? আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। তা আমার বউ আমাকে এখানে আসতে বলেছে, আর আপনি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। এই কথা বলে ফোনটা কেটে গেল। আমি চুপ হয়ে গেলাম। আমি কিছু না বলেই সেখান থেকে প্রস্থান করলাম। পিছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনেছি, কিন্তু এই কথার উত্তর দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়। আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাইকে সব কিছুই বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছেই না। মনে শান্তি পেলাম যে একটা বাচ্চা তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবারও পাত্রী দেখা শুরু হয়। আমি শুধু সেই মানুষের কথাই ভাবছিলাম, আর যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত হয়তো। কিছুদিনের মাঝে হঠাৎ একদিন বাসায় ঝিমুচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল। দরজা খুলতেই তাসফিয়া আর সেই মানুষটি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রতারক। আমি চুপ করে ঘরে এসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুমে আসলো, পিছনে সেও। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল আর বলল, আম্মুর বিয়ে, তুমি আসবে কিন্তু, তুমি অনেক ভালো। ঠিক আছে। পিছনে তাকাতেই দেখি সে নেই। বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছি। মিষ্টি একটা মেয়ে, হয়তো ওর বাবাও এমন সুন্দর। যখন চলে যাবে তখন ডাক দিয়ে কাছে এনে বললাম, এই নাও চকলেট তোমার জন্য। সত্যি তুমি অনেক ভালো, তুমি অনেক সুন্দর। তোমার বাবা তোমাকে অনেক আদর করতো, তাই না? হ্যাঁ, বাবা তো মরে গেছে অনেক আগেই। এই কথা শোনা মাত্র আমার কেমন জানি লাগলো। তাহলে ওই লোকটাকে যে আমাকে কল করে কথা বলল,
আমার মনে সংশয় শুরু হলো। তাসফিয়া চলে যেতেই ওই অপরিচিত নাম্বার হতে কল আসলো। আমি কল রিসিভ করব কি করব না এসব ভাবছি, তবুও রিসিভ করলাম। আপনি কে সেটা জেনে গেছি আমি। বলুন তো আমি কে? আপনি তাসফিয়ার বাবা নন, আপনি অন্য কেউ। তা অন্য কেউটা কে সে বলেন তো দেখি। আমি আপনার পরিচয় আর আমার সাথে আপনার কিসের শত্রুতা জানলে খুশি হতাম। জানবেন, সময় হলেই জানবেন। এরপর লাইনটা কেটে যায়। এখনও কে যেন ওই মানুষ, তা সঠিকভাবে জানতেই পারছি না। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই ঘটে গেল। আমি না জেনে বুঝে যাচাই না করে কতই না কষ্ট দিয়েছি আমার প্রিয় মানুষটাকে। এই একটা ভুলের জন্য আমার তাকে হারাতে হবে। আমি জানি এই ভুলের জন্য আমাকে ক্ষমা করবে না। আমি সারা রাত শুধু এই কথাগুলোই ভাবলাম। কিছুদিন পরেই বিয়ে। আমি কিছুই করিনি, কারণ ভুল আমার। ক্ষমা চাওয়ার মতন কোনো মুখ নেই আমার। না জেনে না শুনে কত অপবাদ দিয়েছি। এইভাবেই চলে এলো বিয়ের আগের দিন। দুপুরে খাচ্ছি, ভাবছিলাম সেই মানুষটার কথা, যেই মানুষটার সাথে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু এই একটা ভুলের কারণে আমি সব হারাবো। পরক্ষণে মাথায় এলো, হাসপাতালের রিপোর্টটা কি তবে ভুয়া? এটা যাচাই করতে হবে। কিন্তু পরে মনে হলো, কি লাভ যাচাই করে? কাল তো তার বিয়ে হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। বিকেলে বসে আছি ছাদে, শুধু ভাবছি আজকে এই সময় এখানে বসে আছি, কালকে হয়তো সে অন্য কারোর বউ হয়ে চলে যাবে। কান্নাটা এমনিতেই চলে এলো। হঠাৎ মোবাইল বেজে উঠল। হ্যালো, কে? আজ তো আমার গায়ে হলুদ, আসবে না? দেখে যেও। এই খারাপ মানুষটা পারলে একটু সান্ত্বনা দিও, আর আমার জন্য দোয়া করে যেও। তোমার পরিবারের সবাইকে আসতে বলো, কেমন? তুমি ঠিক আছো? আরে আমার বিয়ে, আমি ঠিক থাকবো না? বিয়ে তো একবারই আসে, তাই না? হ্যাঁ, আসবো। কখন যে চোখ দিয়ে পানি ঝরছে খেয়ালই করিনি। আমি সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকলাম। সন্ধ্যায় বাসায় বসেছিলাম, তখনই দেখি রুমে তাসফিয়া। আমি কোলে নিলাম। তাকে নিয়ে এলো কে? তাকে বলতেই বলল ওর আম্মু পাঠিয়েছে ড্রাইভার দিয়ে আমাকে নিতে। আরও অনেকেই এসেছে। আমি চললাম শেষবারের মতন আমার প্রিয় মানুষকে ছুঁয়ে দিতে। গাড়ি দিয়ে যাচ্ছি ঠিকই, মনে হচ্ছে এটাই হয়তো শেষ দেখা হবে আমার। গায়ে হলুদের গেট বিশাল বড় করে বাঁধা আছে। আমি এগিয়ে যাচ্ছি ভিতরে। ভিতরে গিয়ে দেখলাম সে হাসি খুশিতেই আছে। যাই হোক, ভালো থাকুক, এটাই আমি চাই। যখন গায়ে হলুদ লাগবে তখন বাড়িতে একটা পুরুষ মানুষও নেই, শুধু আমি ছিলাম। গায়ে হলুদে নাকি ছেলেদের আগে হলুদ লাগাতে হয় কন্যার মুখে। সবাই আমাকে বারবার ডাকছে, যেতে চাইছিলাম না, তবুও গেলাম। তাসফিয়া প্রথম প্রথম মিশতো না, আর এখন আমার সাথেই সব সময়। হলুদ হাতে নিয়ে কপালে শেষবারের মতন ছুঁয়ে দিলাম। তারপর তাসফিয়া দিল। সে একদম স্বাভাবিক। এটাই হলো মেয়েদের মন, সব পরিস্থিতিতে মোকাবিলা করতে পারে তারা। সবাই গায়ে হলুদের গানে মজায় উল্লাসে ব্যস্ত। আমি আড়ালে যে কেবল দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম তাসফিয়া পাশে এসে দাঁড়িয়েছে। কিছু বলার আগেই সে বলল, আমার নতুন জামা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। কালকে আম্মুর সাথে আমিও চলে যাব। তুমি যাবে? না, তুমি যাও। তোমাদের বাসায় যদি আমরা চলে যেতাম তাহলে ভালো হতো না? তোমাদের বাসায় অনেক খেলনা। তোমার আম্মুকে একদিন এনে বেড়াতে নিয়ে এসো আমাদের বাসায়। ঠিক আছে। আমার পাপাও তোমার মতোই আমাকে অনেক আদর করত। তোমার পাপা এখন কোথায়? আকাশে চলে গেছে। আম্মু যে কোথায় তাও জানি না। ও কি তোমার আম্মু না? হ্যাঁ, এটাও আমার আম্মু। দুইটা আম্মু আমার। মানে তোমার আম্মু কোথায় এখন? জানি না। আমি তো এই আম্মুর সাথে পার্ক থেকে এসেছি। তোমার কথা কিছু বুঝতেছি না। তুমি ওই হলুদ শাড়ি পরা আম্মুকে বলো আমি কিভাবে এলাম। যাই হোক, জানতে আমাকে হবেই সব। গায়ে হলুদ শেষ হলো রাত 12টায়। সবাই যখন বাসায় চলে যাচ্ছে তখন দেখি তাসফিয়া তার মাকে, মানে আমার প্রিয় মানুষকে টেনে নিয়ে আসছে। এসেই বলল, কি জন্য ডেকেছো বলো? তাসফিয়াকে? কি তার পরিচয়? ও আমার মেয়ে, আর কিছুই জানার দরকার নেই। সত্যিটা বলো, আমি চলে যাব। বলার মানসিকতা নেই, তবুও বলছি শোনো। তোমার সাথে একদিন দেখা করে বাসায় ফেরার সময় তাসফিয়াকে তার মায়ের সাথে দেখি। তাসফিয়া এমনিতেই আমার কোলে আসার জন্য ডাকছিল। আমি পাশে গিয়ে শুধু দাঁড়িয়েছি। হঠাৎ খেয়াল করলাম তার মা পড়ে যাচ্ছে। অনেকে ধরে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বাঁচাতে পারিনি। শুধু একটা কথাই বলেছিলেন, তাসফিয়ার বাবা ঠিকই ওকে একদিন নিয়ে যাবে। এরপর থেকে আমাকেই আম্মু ডাকে। ভেবেছিলাম তোমাকে সব বলবো, কিন্তু বলিনি।
দেখতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো আমাকে। তাহলে তুমি পছন্দ করে কাউকে বিয়ে করছো? হ্যাঁ, আমাকে শাকিল পছন্দ করতো অনেক আগে থেকেই, সেটা তুমি জানতে। সে এখনো ভোলেনি আমাকে। এই মেয়ে নিয়েও সে রাজি আমাকে বিয়ে করতে। হয়তো ভালোবাসে আমাকে অনেক। কোনো কথা বলিনি। ফিরে আসি একা একাই। বাসায় এসে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু তার আগেই ফোনে কল আসলো। কল রিসিভ করতেই তাসফিয়া বলতে শুরু করলো, আম্মু তো অনেক কান্না করছে তোমার জন্য। তোমাদের বাসায় আমাদেরকে কি থাকতে দেবে? তোমার আম্মু কোথায়? কেন কান্না করে? তোমার জন্য। তুমি আম্মুকে বিয়ে করে ফেলো, তোমাকে বাবা ডাকবো। এরপর তাসফিয়াও কান্নার আওয়াজ শুনতে পেলাম। কল কেটে গেল। কি করব কিছুই জানি না। ভাবনায় আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। তবে আমি তো তাকে কান্না করতে দেখি না। সে একা একাই বেশ ভালো আছে। কিভাবে যে কি করব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম, তখনই দেখি তাসফিয়া বসে আছে। তখনই বললাম, কার সাথে এসেছো তুমি? আন্টির সাথে। ও ভালো, নাস্তা করেছো সকালে? হ্যাঁ। পাপা আম্মুকে বিয়ে করবে না? তোমার ওই পাপাটা অনেক ভালো মামুনি। না, ওই আঙ্কেলকে ভালো লাগে না। তোমাকে আমার অনেক ভালো লাগে। চলো আমাদের বাসায় যাই। বিয়ের সাজে দুপুরে বসে আছে সে। অপরূপ সুন্দর লাগছে তাকে। হয়তো সে হবে অন্য কারোর। জামাইপক্ষ এসেছে। আমি দেখিনি, খাবার টেবিলে অনেক দূরে বসে আছি। হঠাৎই দেখলাম কিছু পুলিশ আসলো। এসেই শাকিলকে খুঁজতে লাগলো। খুঁজে পেয়েও গেল। তাকে কি কারণে জবাবদিহি করতে চাইছে বুঝতে পারছি না। হঠাৎ তাকে ধরে নিয়ে গেল। সারা বাড়ি হাউমাউ লেগে গেল। মনে মনে একটা সান্ত্বনা পেলাম, এই সুযোগে নিজের প্রিয় মানুষকে আমার করে নেওয়ার। উঠে যখনই সামনের দিকে যাচ্ছি তখনই পিছন থেকে ডাক পড়লো, পাপা পাপা। দুই পাপা ডাকলো কে? পিছনে ডাকতেই দেখি তাসফিয়ার সাথে তাসফিয়ার মতন হুবহু একজনই। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে দুটো মেয়ে, তাও আবার একই রকম, কি করে সম্ভব? দুজনকেই কাছে ডাকলাম। কোনো অমিল নেই দুজনের মাঝে। হঠাৎ তাসফিয়া বলে উঠল, আমরা দুই বোন, একই রকম দেখতে, খুব সুন্দর তাই না? এখানে ও আসলো কি করে? দুজনেই দেখলাম পিছনের দিকে ইশারা করলো। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক। বুঝলাম ইনি হয়তো তার বাবা। একটু আধটু কথা বলতে হবে, তাই ওনার পাশে গেলাম। কিছু বলার আগেই দেখলাম শাকিল আবার ফিরে এসছে। তার মানে তাকে পুলিশ ধরেনি? কেন ছেড়ে দিল? তাহলে এই বিয়ে হয়ে যাবে, থামানো আর সম্ভব না। মনকে স্থির করলাম, হোক না এই বিয়ে, তাতে আমার কি? ভালো থাকুক প্রিয় মানুষটা, এটাই চাই। সাথে তাসফিয়ার বাবাও বসেন আমার সাথে। কথা বলছিলাম ওনার সাথে। তিনি শুরুতেই আমার হাত দুটো ধরলেন, বললেন, ভাই মেয়ে দুটোকে দেখে রাখবেন প্লিজ। জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো সন্তানদের কথা একবারও ভাবিনি যে পরীর মতন দুটো সুন্দর আমার দুটো যমজ মেয়ে আছে। আপনি এভাবে বলছেন কেন? কোথায় যাবেন আপনি? আমি ক্রস ফায়ারের আসামি। মাদকের সাথে যুক্ত আমি। সব রকম মাদক ব্যবসায় জড়িত। সুখের সংসার ছিল আমার, কিন্তু টাকার নেশায় সব কিছু ফেলে মাদকে যুক্ত হই। যখন নিজের ভালোবাসার মানুষের ওপর হাত তুলতাম সামান্য খারাপও লাগতো না। আমি বাসায় থাকতাম না বেশি। একদিন জানতে পারি ওর ক্যান্সার, কিন্তু ততক্ষণে সে একদম শেষ পর্যায়ে। সেদিন রাতে বাড়ি ফিরি, তখন দেখি সে নেই, সাথে তাসফিয়াও না। বাসায় এই মেয়েটা ঘুমিয়েছিল। আমি একে নিয়েই খুঁজতে বের হই। অবশেষে জানলাম যে ও আর এই পৃথিবীতে নেই। সব থেকে কষ্ট অনুভব করতে লাগলাম। ভালোবাসার মানুষটা এভাবে চলে গেল কি করে? হাসপাতালে যাই, কিন্তু তাসফিয়াকে দেখিনি। ভাবলাম হয়তো সে হারিয়ে গেছে। খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এদিকে মাদক ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ তা করেনি। ক্রস ফায়ারের ওয়ারেন্ট জারি করা হলো। আমাকে মরতেই হবে, আমাকে তার কাছে ফিরতেই হবে। কি বলছেন এসব? কিছুই হবে না আপনার। আপনার তাসফিয়াকে ওই যে বউ সাজা মেয়েটা দেখছেন, সেই এতদিন তার কাছে রেখেছিল। সে আবার আমার ভালোবাসার মানুষ। আপনি ভালোবাসা পেয়েও রাখতে পারেননি, আর আমি পেয়েও ভুলের জন্য হারিয়েছি। মেয়ে দুটোকে দেখে রাখবেন ভাই। জীবনে আর কিচ্ছু চাই না। আমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি মারা যাব। বিয়ে বাড়ি তো, তাই কিছু করেনি। এখানে চারিদিকে পুলিশের অনেক লোক, সিভিলে আছে। ভাই আমি পুলিশের সাথে কথা বলি, কিছু হবে না আপনার। লাভ নেই। তাছাড়া আমিও পাপের শাস্তি চাই। মেয়ে দুটো অনেক আদরের, দেখে রাখবেন ভাই। আর ওই যে কোণে বসে আছেন, উনি সত্যি ভালোবাসলে ফিরে আসবেনই। তারপর তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। দুটো মেয়ের কাছে কি যেন বললেন। তাদের কপালে মুখে চুমু দিয়ে আমার কাছে এসে বললেন,
মেয়ে দুইটা আপনার ভালো রাখেন ভাই। তারপর চলে গেলেন। মেয়ে দুটোর দিকে তাকিয়ে রইল। আমি বুঝতেই পারছি না এখন কি করব। মানুষের জীবন কত বিচিত্র তা বোঝাই যায় না। তাসফিয়া তারা দুজনই যমজ, দুজনই আমার কাছে এলো। আমি অন্যজনকে বললাম, তোমার নাম কি? আমার নাম রাইসা। তাসফিয়া রাইসাকে নিয়ে বসে আছি। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কেউ কাছে এসে ওদের সাথে কথা বলছে। বিয়ের খাওয়া দাওয়া চারিদিকে শুরু হয়ে গেছে। আমি বসে আছি। তখনই তাসফিয়া বলল, আমাদেরও ক্ষুধা লেগেছে, খাবো না? চলো এখনই খাবো। এই বলে বলে খাবার টেবিলে বসলাম। দূরের শেষে টেবিলে দেখলাম বউ জামাই তারা বসেছে। তাসফিয়াও দেখছে হয়তো। তাসফিয়াই বলল, ওখানে যাই পাপা, আম্মুকে একটা সারপ্রাইজ দিই। আমি না করিনি, যেতে দিলাম। গিয়ে তারা কিছু একটা গন্ডগোল লেগে গেছে হয়তো। তাড়াতাড়ি উঠে গেলাম সেখানে। গিয়ে দেখলাম অবস্থা নাজেহাল। বউকে আম্মু ডাকায় জামাই পক্ষের লোকেরা নানা রকমের কথা বলছে। অনেক বুঝিয়ে দুজনকে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ। আমি খাইনি। এই দুজনকে খাওয়াতে খাওয়াতেই আমার খাওয়া শেষ। শুনেছি নিজের গার্লফ্রেন্ডের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হয়, কিন্তু তার হলো না। তাসফিয়া রাইসা তারা নিজেরা কথা বলতে বলতেই খাওয়া শেষ। ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে। নিজেকে আসলেই বাবা বাবা মনে হচ্ছে। সকল খাবার আয়োজন। এরপর এখন বিয়ের পালা। সবাই কনের কাছে উপস্থিত। আমি তাসফিয়া রাইসাকে নিয়ে ধীর পায়ে চলে গেলাম কনের স্টেজে। শেষবারের মতন অপরূপ রূপ দেখতে চলে যাব হাজিমনের জন্য। কাজী সাহেব এসে ঘরে প্রবেশ। সবাই একদম চুপ। এর মধ্যেই ধূপ করে তাসফিয়ার কান্না। আম্মুর কাছে যাব, কোনো রকম কান্না থামিয়ে পিছনে দাঁড়ালাম। মেয়েরা সব পারে, এখানে এসেই বুঝলাম। চোখে পানি পর্যন্ত নেই তার। আমি দেখছি দূর থেকে, কিন্তু সে এক ধানে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখি তাসফিয়া রাইসা একটাও পাশে নেই। তারা একদম চিপা চাপা দিয়ে কোণে পর্যন্ত চলে গেছে। দুজন দুই পাশে কোণের মধ্যে সবাই ছবি তুলতে ব্যস্ত। ঠিক তখনই আমি ভিড় সামলে ভিতরে গেলাম। তা না হলে আগের মতন ঝামেলা হবে। তাসফিয়াকে বললাম বাসায় চলো। তার কথা সে যাবে না। তারপর নিজেই রাগে সেখান থেকে চলে আসলাম। মেয়েগুলো ঝামেলা করবে নিশ্চয়ই, কিন্তু যেতে আর পারলাম না। এর আগে এক মেয়ে বলল, কোণে আমায় ডাকছে। ভাবলাম কি বলবে, তাই গেলাম। যেতেই সে বলল, আপনি বাসায় চলে যান, ওরা থাকুক, আমাদের ড্রাইভার বাসায় দিয়ে আসবে। বিয়ের আগেই তুমি আপনিতে চলে আসলাম। মেয়েরা একটা জিনিস বলতেই হবে। চলে আসছিলাম আর শুনছিলাম কাজীর কথা। বের হয়ে এসে সোজা বাড়িতে এলাম। এতক্ষণে হয়তো সব শেষ, বিয়েটা হয়েই গেল। মা তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে ছেলেটার কি হলো। আমি এখন একদম একা। দীর্ঘ সময়ের সম্পর্ক শেষ করে দিয়েছি। কান্নায় কাটালাম সারা বিকেল। ঘুমের ওষুধ খেয়ে মাত্র বিছানায় যাব, এমন সময় দেখি রাইসা। তাকে সে কাছে এসে আমার আঙুল টেনে নিয়ে গেল দরজা পর্যন্ত। গিয়ে দেখি বউ সাজা সেই মেয়েটি দাঁড়িয়ে, যাকে আমি ভালোবাসতাম। এবার তাসফিয়া রাইসা কান্না জুড়ে বলল, আম্মুকে নিয়ে এসছি পাপা। কিছু বলার আগেই আমি জ্ঞান হারাই। 10টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। 6 দিন পর যখন চোখ খুলি, তখন দেখি তাসফিয়া বুকের ওপরে আর রাইসা জড়িয়ে ধরে আছে। সামনের একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রীতি। ভেবেছিলাম স্বপ্ন, পরে দেখি এটাই সত্যি। ডাক দেওয়ার সাথে সাথেই তাসফিয়া রাইসা খুশিতে একদম পাগল হওয়ার মতন, আর প্রীতিও সেও। কিন্তু কি হলো কিছুই বুঝতে পারলাম না। বাসায় ফিরলাম সুস্থ হয়ে, বিয়েও করে ফেললাম। সবই যেন স্বপ্নের মতন মনে হলো। এর 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল এসেছে। একে আমি এমনিতেই সহ্য করতে পারি না, আর তার উপর তার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় দেখলাম পুলিশও আসলো। এখন আমার কলিজায় একটুও পানি নেই। পুলিশ এসেই বলতে শুরু করলো, এই শাকিল একজন মানসিক রোগী। তিনি আপনাদের সম্পর্ক ভাঙার অনেক চেষ্টা করেছেন। হাসপাতালের রিপোর্ট, অবৈধ কাগজ সহ নানা রকমের খারাপ কাজে জড়িত এই শাকিল। ওকে এখনই নিয়ে যাওয়া হবে। তাহলে এইসব কাজ শাকিলের? হ্যাঁ, শাকিলকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রীতিকে তখন বললাম, তা বিয়েটা ভাঙলে কেন গো? করেই ফেলতে পারতে এমন পাগলকে, যে তোমাকে এত ভালোবাসে। তুমিই তো সব প্ল্যান করেছো। মেয়ে দুটোকে কানের কাছে গিয়ে বলতে বলেছো আমার কাছে যাবে না। আর আর কি প্রেম করেছিলে ভাবিনি কিছুই। এখন তুমি একটা ভুল করেছো। জানি তুমি কিছুই বলবে না, তাই নিজেই চলে এলাম। এতদিন ভালোবেসেছি, এখনো বাসবো। কে ভালোবাসে বেশি, শাকিল নাকি আমি? আগে তো বলতে শাকিল তোমাকে অনেক ভালোবাসে। এমনিই বলতাম, কখনো নিজের প্রিয় মানুষকে অন্যর সাথে তুলনা করতে নেই। আমি কতটা ভালোবাসি সেটা আমিই জানি। ঠিক আছে, ভালোবাসি। তখন তাসফিয়া রাইসা পিছনে এসে বলে উঠল, চলো
আজকে ঘুরতে যাই আমরা। অবশেষে সব সংশয় শেষ হলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।